আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আমি থাকবো আহমেদ রশিদ লালী, আর আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। তার মধ্যে থাকবে, আপনারা যেমনটা জানেন, গতকাল বাংলাদেশ ব্যাংকের সাথে এনবিএফআইয়ের এমডিরা দেখা করেছিল এবং সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে ব্যাংকসগুলোর ক্ষেত্রে যেভাবে এক্সেস এক্সপোজারটাকে লিমিটে নিয়ে আসা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেইভাবে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। এ ব্যাপারে আলোচনা করব মার্কেট পরিস্থিতি এই মুহূর্তে কেমন যাচ্ছে সেইটা নিয়ে আলোচনা করব। ইনসাইডার ট্রেডিং নিয়ে দর্শক মণ্ডলী, একটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইনসাইডার ট্রেডিং, এইটা নিয়ে আজকে আলোচনা করব। আরও আলোচনা করব, আপনারা যেমনটা জানেন 17 তারিখে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি সভাপতিত্ব করেছিলেন এবং 6টা রেগুলেটর সেখানে অংশগ্রহণ করেছিলেন, সেই ব্যাপারে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ সবুর খান, সাবেক সভাপতি ঢাকা চেম্বার এবং চেয়ারম্যান ড্যাফোডিল গ্রুপ, সুবক্তা। ওনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করি। আজকে উনি আমাদের সাথে থাকবেন এবং সকল বিষয় ওনার কাছে আমরা শুনব। তার পাশে আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইলিং সিকিউরিটিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ভাইব্রেন্ট ব্রোকার, এবং ওনার কথাও খুব স্পষ্টবাদী, সুন্দর কথা বলেন, ওনার কাছেও শুনব। জনাব জহির, আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। মার্কেট পজিশন কেমন দেখছেন? যেমনটা গত 2 দিন ধরে আমরা একটু স্লাইড দেখছি, সেই স্লাইডটা হয়েছে, বলা হচ্ছে যে থার্ড কোয়ার্টার রেজাল্ট কিছু এসছে, সেই রেজাল্টগুলো ইজ প্রিটি ডিসস্যাটিসফ্যাক্টরি, বিধায় কিছু সেল প্রেশার আছে। আপনার মন্তব্য? ধন্যবাদ লালী ভাই, সদাহাস্য আপনি ঠিক পয়েন্টেই তুলে ধরেছেন। আসলে আমাদের মার্কেটে আমরা যেটা দেখছি যে সবচেয়ে যেটা সুখের বিষয় যেটা, যে লেনদেনের গতি কিন্তু মোটামুটি একটা লেভেলে আছে এবং সেটা 500 কোটির উপরেই আছে। হ্যাঁ, বাট আমরা যেটা দেখছি ইন্ডেক্সে কিছুটা পতন হচ্ছে, আবার সেটা মেকআপ করার চেষ্টা করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে মাঝে মাঝে ইন্ডেক্স পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হঠাৎ করে নতুন কিছু শেয়ার অথবা নতুন একটা ইস্যুস বা সেটা হয়তো বা ওভার ট্রেড হয়ে যাচ্ছে বা বেশি ভলিউম ট্রেড হয়ে যাচ্ছে, সেটা দেখে হয়তো বা কোনো বিনিয়োগকারী সেই শেয়ারটার দিকে ঝুঁকছে এবং যার ফলে তার হাতে যে শেয়ারটা আছে সেটা তার বিক্রির চাপটা তখন বেড়ে যাচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, এবং তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার ইন্ডেক্সের পতন হচ্ছে, স্লাইড পতন হচ্ছে, বাট পরবর্তীতে কিন্তু সেটা আবার কাভার করার চেষ্টা করতেছে। তো আমার কাছে মনে হয় যে একটা ক্যাপিটাল মার্কেটের যেরকম ছন্দ থাকা উচিত, মোটামুটি ছন্দটা কিন্তু ঠিক আছে। ইন্ডেক্সের ওঠানামা থাকবে, ভলিউমটা একটা ভালো লেভেলে থাকবে, এটাই কিন্তু আমরা ব্রোকাররা যেমন চাই, পাশাপাশি ইনভেস্টররা কিন্তু চায়। কারণ যদি ইন্ডেক্সে যদি ওঠানামা না হয়, সেখানে কিন্তু আপনার এখানে প্রফিট যে করবে, তাই না, সেই সুযোগটা তৈরি হবে না, তো লাইভলেস হয়ে গেল, প্রাণ থাকে না তখন পুঁজি বাজারে। অতএব এইটা খুব স্বাভাবিক একটা গতি আমরা মনে করছি যে পুঁজি বাজারে, যেখানে প্রফিট টেকিংও হচ্ছে এবং নতুন শেয়ারে পজিশনও নিচ্ছে, অনেকে ভালো শেয়ারের দিকে যাচ্ছে, পজিশনও নিচ্ছে। সবুর ভাই, আপনার কাছে একটু আসবো, এই প্রসঙ্গে যদি কিছু বলেন অবশ্যই সেটা বলবেন। তার সাথে একটু যুক্ত করে দিতে চাচ্ছি সেটা হলো যে শুরুতেই যেটা বলছিলাম যে গতকালকে এনবিএফআই ম্যানেজিং ডাইরেক্টরদের সাথে একটা বৈঠক হয়েছে, সেখানে গভর্নর সাহেব ছিলেন, ডেপুটি গভর্নর সাহেব ছিলেন এবং বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সেখানে একটি বিষয় যেটা আশ্বাস দিয়েছেন গভর্নর সাহেব এবং ডেপুটি গভর্নর, সেটা বলেছেন যে যেভাবে ব্যাংকসগুলোকে অ্যাডজাস্ট করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেইভাবেই এনবিএফআইদেরকেও এক্সেস এক্সপোজারটাকে অ্যাডজাস্ট করার সেই সুবিধাটা দেওয়া হবে, মিনিং ক্যাপিটালাইজ করে নিতে হবে। যে সকল এক্সেস এক্সপোজার আছে তাদের, সেই টাকাগুলো তারা ক্যাপিটালাইজ করে ওনারা পুঁজিবাজারে অংশগ্রহণ করবেন এবং তারা আশা করেছে বাংলাদেশ ব্যাংক যে এনবিএফআই খুব ভালো একটা রোল পুঁজিবাজারে প্লে করবেন। প্রথম কথা হলো, আমি জহির সাহেবের সাথে একটু সূত্র ধরতে চাই যে প্রথম হলো উনি যে পয়েন্টটা ইন্ডিকেট করেছে, দ্যাট ইজ রাইট পয়েন্ট। আসলে শেয়ার মার্কেটটাই হবে একটা, কখনো উঠবে কখনো নামবে, এবং এটাই তো আসলে শেয়ার মার্কেটের মূল বিউটি। কিন্তু সবাই যদি মনে করে যে শেয়ার বাড়তেই থাকবে, তাহলে এটা তো বিউটি হয় না। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে শেয়ার মার্কেটে আরেকটা ভাইব্রেন্ট বা আরেকটা প্লাস পয়েন্ট যেটা
যারা বিনিয়োগকারী তাদেরকে সবসময় বিবেচনা নিতে হবে সেটা হচ্ছে যে আসলে কোম্পানির স্ট্রেংথ কতটুকু, মানে কোম্পানিটা ফিজিবিলিটি কতটুকু। আসলে একটা কোম্পানি যদি সত্যিকার অর্থে, কারণ আমরা যে প্রবলেমগুলি অতীতে দেখে আসছি যে কাগজে কলমে কিছু কোম্পানি আছে কিন্তু আসলে বাস্তবে তারা কিন্তু আসলে অ্যাক্টিভ অবস্থানে, সেই শেয়ারগুলো কিন্তু বাড়ার অবস্থানে ছিল, এইটা যাতে কখনো না হয়। কারণ তাহলেই বোঝা গেল যে আসলে একটা ম্যাল প্র্যাকটিসের সম্ভাবনা থাকে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আসলে রাতারাতি বিপদে পড়ারও একটা সম্ভাবনা থাকে। কিন্তু একটা কোম্পানি ভাইব্রেন্সি আছে, সে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তার কোম্পানির গ্রোথ ভালো, তার অ্যাক্টিভিটিসগুলি ভালো, এবং আলটিমেটলি তার ওই কোম্পানির যদি আলটিমেটলি আপনার স্ট্রেংথটা বাড়ে তাহলে সেক্ষেত্রে কোম্পানিটা কন্ট্রিবিউট করার মতো বড় স্কোপ পায়। তখন কিন্তু আসলে এই ধরনের উঠানামা আমি যেটা মনে করি যে এটা শেয়ার মার্কেটের জন্য কিন্তু এটাই কিন্তু শেয়ার মার্কেটে সারা পৃথিবীতে নিয়ম। কারণ একজন যদি লস না করে আরেকজন তো প্রফিট করতে পারবে না। আর এটা তো আমি মনে করি যে অ্যাগেইন এটা তো ব্যবসার নিয়ম, স্মার্ট প্লেয়ারদের নিয়মই হলো ব্যবসার তার অবস্থানটাকে সে বিবেচনা করবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আসলে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু তার কন্ট্রিবিউশন খুবই ভালো। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে গত 15 বছরে যদি আমরা ধারাবাহিকভাবে দেখি তাহলে কিন্তু লিজিং কোম্পানিগুলি কিন্তু মানুষের নিত্য নৈমিত্তিক কিন্তু ব্যবসা থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় আপনি কিন্তু তারা আলটিমেটলি তারা কিন্তু অবদান রাখছে। আপনি দেখেন ফ্যাক্টরিং কিন্তু প্রথম কিন্তু বাংলাদেশে ব্যাংকগুলো আনে নাই। ফ্যাক্টরিং পদ্ধতি কিন্তু আপনার এলসিগুলোতে যে ফ্যাক্টরিং পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু লিজিং কোম্পানি কিন্তু প্রথম প্রবর্তন করছে। সেম টাইম আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আজকে আমরা যে কনজিউমার স্কিম যেটা বলি, বাংলাদেশে কনজিউমার স্কিম কিন্তু জনপ্রিয় করছে কিন্তু আসলে লিজিং কোম্পানিগুলো। একইভাবে আমি যদি বলি বাংলাদেশে আজকে ট্রাফিক জ্যামের জন্য আমরা খুব বকাবকি করি, অনেক কথা বলি ট্রাফিক জ্যামের জন্য। এই ট্রাফিক জ্যামকে কিন্তু আলটিমেটলি কিন্তু আমি যেটা মনে করি, আমি যদি এটাকে পজিটিভ দিকে দেখি যে গাড়ি কেনার যে প্রবণতা সেটাও কিন্তু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোই কিন্তু প্রথম কিন্তু আপনার স্বল্প কি বলা যায় যে পুঁজিতে বা যারা বিভিন্ন ভালো বেতন পাচ্ছে বা ব্যবসায় যারা ভালো করছে তাদের অপরচুনিটি দিচ্ছে, সেক্টরটাও বিকশিত হয়েছে লিজিং। সুতরাং তাদের কিন্তু আপনার যদি লক্ষ্য করে দেখেন যে তারা কিন্তু যতই দিন যাচ্ছে তারা কিন্তু ব্যাংকগুলোর সাথে সমপর্যায়ে কম্পিট করে তারা কিন্তু টিকে আছে। ইভেন শেয়ার মার্কেট আপনি লক্ষ্য করে দেখবেন তাদের কিন্তু অবস্থা কিন্তু দিন দিন ভালো হচ্ছে। তাহলে হচ্ছে কি যে তাদের যে পুঁজির আধিক্য, তাদের যে আপনার ডাইভার্সিফাইড অপরচুনিটি সব কিছু মিলে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিএফআইকে যে অপরচুনিটিগুলো দিয়েছে সেটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য দীর্ঘমেয়াদী ভালো হবে। আবার পাশাপাশি আমি নাম মেনশন করতে চাচ্ছি না, 4-5টা কিন্তু লিজিং কোম্পানি বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে যারা কিন্তু এই শেয়ার মার্কেটকে ডেভেলপ করার পিছনে তাদের কিন্তু সরাসরি কিছু কন্ট্রিবিউশন আছে। এবং দেখেন তাদের ভিতরে কিন্তু বেশ কিছু আছে সরাসরি তারা ব্রোকার হাউসে তারা আসছে, তারা মার্চেন্ডাইজ ব্যাংকিংয়ে আসছে, তারা বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস দিচ্ছে, তারা কিছু ট্রেনিং অপরচুনিটি দিচ্ছে। সুতরাং তাদেরকে যদি বেশি মাত্রা অপরচুনিটি দেওয়া হয়, কারণ ব্যাংকের একটা বড় সুবিধা হচ্ছে যে ব্যাংকগুলো যত সহজে পুঁজি কালেক্ট করতে পারে, একটা এনবিএফআই কিন্তু তত সহজে পুঁজি কালেক্ট করতে, তাকে কিন্তু তার সেবা, তার কমিটমেন্ট, তার ফোকাস দিয়ে তাকে অগ্রসর হইতে হয়। সুতরাং আমি মনে করি বা আমরা মনে করি যে আসলে এনবিএফআইকে এই মূল স্ট্রিমলাইনের সাথে সম্পৃক্ততার মাধ্যমে কিন্তু আসলে শেয়ার মার্কেটের অনেক বেশি আমি মনে করি যে আসলে ডেভেলপমেন্ট হবে। এবং সবচেয়ে বড় আবারও যেটা রিপিট করছি সেটা হলো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তারা কিন্তু ব্যাংক থেকে কিন্তু কনফিডেন্স পায় তারা কিন্তু লিজিং কোম্পানিকে, কারণ তারা জানে যে লিজিং কোম্পানি কিন্তু ব্যাংকের মতো ব্যাপক গ্রাহককে তারা কিন্তু আপনার নার্চার করেন। এবং আপনি আরেকটা ব্যাপার আমি বলবো যে পজিটিভ দিক, সেটা হচ্ছে বাংলাদেশে যত সহজে একটা ব্যাংকের পতন হইতে পারে, একটা এনবিএফআই এর কিন্তু তত সহজে পতন সম্ভব না। তার কারণ হচ্ছে সে অনেকগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে, সে কিন্তু ব্যাংকের মতো হুজুগে কিন্তু পার্টিসিপেশন করে না। সুতরাং ইটস ডেফিনেটলি লং রানে অফকোর্স আমি মনে করি যে আপনার সাথে আমি একমত যে একটা ভালো গুড ইম্প্যাক্ট তৈরি করবে। কারেক্ট। এবং গতকালকে কিছু সতর্ক বাণীও শুনিয়েছেন গভর্নর সাহেব এনবিএফআইদেরকে যে কিছু ডাইরেক্টর ম্যাল প্র্যাকটিস করছেন সে ব্যাপারে খেয়াল রাখতে এবং একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছেন। সো কাজে সেইটাও ওনারা সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংক। এটাও আমি যেটা মনে করি যে আসলে ব্যাংক এবং এনবিএফ এর ভিতরে ডাইরেক্টরদের কিন্তু কিছু সরাসরি ভূমিকা থাকে এবং এটা ডেফিনেটলি যেই ডাইরেক্টর তাদের ম্যাক্সিমামই কিন্তু ভেস্টেড ডাইরেক্টর। আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো একটা ছল ছাতুরে হলেও তারা কিন্তু আসলে একটা সিন্ডিকেটের মতো মেনটেন করে এই কাজগুলো করে থাকে। বাট আমি আবারও বলবো যে বিনিয়োগকারী যদি সচেতন থাকে এবং রেগুলেটরি সংস্থা যদি এইদিকে একটু সতর্ক থাকে, আমরা রিসেন্টলি আপনি নিজেই জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ইন্টারনাল ট্রেডিংয়ের কারণে কিন্তু আসলে বেশ বড় রকমের নিউজ কিন্তু হয়েছে, যেগুলো আমি মনে করি যে পুঁজিবাজারের সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু অনেকটাই কিন্তু মাঝে মধ্যে একটু বিচলিত হয় এই ধরনের ইনফরমেশনগুলোতে। সুতরাং এই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি রেগুলেটরি বডিরই কিন্তু একটু ভূমিকাটা থাকতে হবে, রেগুলেটরি বডির ভূমিকা থাকতে হবে। আমরা ইনসাইডার ট্রেডিংয়ের কথা বললেন সবুর ভাই, জনাব জহির আপনার কাছে আসতে চাচ্ছি, ইনসাইডার ট্রেডিং নিয়েই আলোচনা করব।
ইনসাইডার ট্রেডিং বিশ্বের অনেক জায়গায় হয়, সব স্টক এক্সচেঞ্জে টুকটাক ইনসাইডার ট্রেডিং হয়, বাট সেগুলো ধরা হয় এবং সেগুলো শাস্তি দেওয়া হয়। আমাদের এখানে একটু চিত্রটা ভিন্ন। ভিন্ন এই জন্য বললাম যে গত কয়েকদিন আগে একটা মিডিয়াতে সুশান্ত সিনহার একটা ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট হয়েছে। তো সুশান্ত সিনহা সেখানে একটা সুন্দর রিপোর্ট করেছেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে যে ইডরার চেয়ারম্যান উনি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় উনি শেয়ারের ব্যবসা করছেন, ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারের ব্যবসা করছেন, এবং উনি আরও তুলে ধরে এনেছেন ওনার রিপোর্টে যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বিপুল অঙ্কের একটা বোনাস দিয়েছিল এবং সে তখন 5 কোটি টাকা শেয়ার ওই ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কিনে ওখানে বিনিয়োগ করেছিলেন এবং হি গট দ্যাট শেয়ার। এটা ডেল্টা লাইফের শেয়ার, আপনি জানেন যে একসাথে অনেকগুলো বছরের ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। উনি 5 কোটি টাকা ইনভেস্ট করে সেই শেয়ারে সেই সুবিধাটা নিয়েছিলেন। এই ব্যাপারে আপনার বক্তব্য একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ লালি ভাই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু ফর ক্যাপিটাল মার্কেট। আসলে আমি কি একটা ফোন নিয়ে নিব যদি অ্যালাউ করেন প্লিজ? জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রহিজউদ্দিন, ঢাকা থেকে বলছিলাম। জি ভাই বলেন। আমি সম্মানিত উপস্থাপক সাহেব, আপনার কাছে আমার প্রশ্নটা, আমি সম্ভবত গত ডিসেম্বর অথবা জানুয়ারিতে প্রশ্নটা রাখছিলাম আরএন স্পিনিং সম্পর্কে, যে কোম্পানির ডাইরেক্টরদের কিছু অনৈতিক কাজের জন্য একটা মামলা হয়েছিল। তো আমরা যারা বিনিয়োগকারী আছি 4-5 বছর থেকে ডিভিডেন্ডও পাচ্ছি না এবং শেয়ারটা ফল করছে। তখন আপনি বলছিলেন যে আপনাদের জন্য একটা সুখবর আছে, আগামী 6 মাসের মধ্যে এগুলা হয়তো দ্রুত নিষ্পত্তির জন্য একটা আলাদা কোর্ট বা আলাদা এরকম ট্রাইব্যুনালের মতো হবে, তখন হয়তো ওই মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে গেলে আপনারা পাবেন। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি একটু উত্তরটা দিয়ে দিই। দর্শক, যে ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালটা ইনফ্যাক্ট হয়েছিল বিগত দিনের যে সকল কেস আছে সেই কেসগুলোকে, সেই 96-এর কেসগুলো সেখানে ট্রান্সফার করা হয়েছিল। আমি যখন কথাটা বলেছিলাম তখন কিন্তু এসইসি একটা প্রস্তাবনা পাঠিয়েছিল এবং সেটা ল মিনিস্ট্রিতে এখনও আছে। সেটা হলো যে কোনো মামলা, পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো মামলা হাইকোর্টে হোক, সেটা ট্রান্সফার করা হোক এই ট্রাইব্যুনালে, এবং সেই নিমিত্তে এখনও কিন্তু সেই পারমিশনটা আসে নাই। আমরা আশা করেছিলাম যে ল মিনিস্ট্রি সেটা যদি ওয়েট করে দেয়, যদি সেটার পারমিশন দিয়ে দেয়, তাহলে পরে এই সকল মামলা যেগুলো আটকে আছে দিনকা দিন, এবং এইগুলা কিন্তু স্পন্সররাই, সেই কোম্পানির স্পন্সররাই কিন্তু এই কাজগুলো করে। এই সকল কাজের জন্য একেবারেই আমরা ধিক্কার জানাই। সেই কাজটা কিন্তু এখনো ল মিনিস্ট্রি ওয়েট করে নাই। ওয়েট করা মাত্রই এই সকল কেস ট্রাইব্যুনালে গেলে তড়িৎ গতিতে কিন্তু এগুলো শুরু হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি দর্শক মণ্ডলী, আমরা ল মিনিস্ট্রি থেকে সে পারমিশন চলে আসলে এসইসি নিশ্চিতভাবে সেই কেসগুলো কিন্তু ট্রাইব্যুনালে দেবে এবং আমরা একটা সুষ্ঠু সমাধান পাব। আমরা অপেক্ষায় আছি, আপনিও একটু অপেক্ষায় থাকেন, কারণ সরকারি কাজ একটু দেরি হয়, একটু অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ আলী ভাই। আসলে আমরা যেটা বলছিলাম যে ইনসাইডার ট্রেডিং বিশ্বের সব দেশই হয়, বাংলাদেশের ব্যতিক্রম না। অনেক এখানে এক্সাম্পল আছে, হয়েছে, কিছু সাজাও হয়েছে। বাট আমি একটু ক্লিয়ার করতে চাই আমাদের ইনভেস্টর ভাইদের জন্য যে এখানে 3টা জিনিস আমাদের চিন্তা করতে হবে। প্রথম হলো ইনসাইডার কারা, সেকেন্ডলি হলো ইনসাইড ইনফরমেশন জিনিসটা কি, এবং থার্ডলি হলো ইনসাইডার ট্রেডিং। এই দুইটা জিনিস না বুঝলে কিন্তু ইনসাইডার ট্রেডিংটা বুঝতে পারবে না। তো আমরা যাদেরকে ইনসাইডার বলবো তারা কারা? ফার্স্ট কথা হলো যে ইনসাইডার হবে তারা যারা কোম্পানিতে নিযুক্ত, এমডি হতে পারে বা সি হতে পারে, অথবা সিএফও হতে পারে, অথবা হাই লেভেলের বা যে কোনো লেভেলের অফিসিয়াল হতে পারে। হ্যাঁ, তারা ইনসাইডার হতে পারে, অথবা এর বাইরেও অন্যরা ইনসাইডার হতে পারে, সেটার ব্যাখ্যাটা আমি পরে দিতে পারি। এছাড়া আরেকজন ইনসাইডার হতে পারে, সাপোজ একটা কোম্পানিতে যদি কারো স্টেক যদি 10% বা তার বেশি থাকে, সেও ইনসাইডার হতে পারে। তো ফার্স্ট হলো ইনসাইডার আমরা জানলাম, আর সেকেন্ডলি হলো ইনসাইড ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট থিং। ইনসাইডার ইনফরমেশনটা কি? যে ইনফরমেশনটা নন পাবলিক,
যেটা পাবলিকে আসেনি সেই ইনফরমেশান যদি ইনসাইডার জেনে যায় তখন তাকে আমরা কিন্তু ইনসাইডার ইনফরমেশান বলবো। নর্মালি পাবলিকে আসার পরে যদি অন্যরা যদি এটার এক্সিকিউশন বা কোনো বেনিফিট নিতে চায় দ্যাটস ওকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট তার আগে যদি কোনো এমপ্লয়ি অথবা কোনো হাই অফিসিয়াল অথবা তার কোনো অ্যাকাউন্টেন্ট অথবা অন্য কেউ যদি সেই ইনফরমেশনটা জেনে, হ্যাঁ, সে যদি মার্কেটে যদি কোনো একটা ট্রেড করার চিন্তা করে বা ট্রেড করে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা রং, এবং সেই ট্রেডটাকে তখন বলা হয় ইলিগ্যাল ইনসাইডার ট্রেডিং। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ইনসাইডার ট্রেডিং আবার দুই রকম হতে পারে, লিগালও হতে পারে আবার ইলিগ্যাল হতে পারে। তো লিগাল ইনসাইডার ট্রেডিংটা কি? সেই ট্রেডিংটা হবে যেটা কোনো একটা নিউজ দিয়ে বা ইনফরমেশান দিয়ে যদি আপনার কোনো ইনসাইডার যদি ট্রেড করে এবং সেটা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যদি জানিয়ে তারা ট্রেড করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন সেটাকে আমরা ইনসাইডার ট্রেডিং বলবো, লিগ্যাল। আর ইলিগ্যাল বলবো সেটাই যখন এটা পাবলিক হবে না তার আগে এই নিউজটা যদি সে জেনে যায় কারো মাধ্যমে, হ্যাঁ, সাপোজ কোনো একজন সিইও তার একটা ফ্রেন্ডকে বলেছে, সেক্ষেত্রে সিইও হবে টিপার, হ্যাঁ, আর যে নিউজটা পেলো, তাই না, তার একটা ফ্রেন্ড, সে হলো টিপি। এবং সেই তার ফ্রেন্ড যদি এই নিউজটা কাজে লাগিয়ে যদি ক্যাপিটাল মার্কেটে কোনো গেইন করে বা ট্রেড করে, তখন কিন্তু ইলিগ্যাল হবে। এবং সেক্ষেত্রে আপনার যে আপনার এই নিউজটা দিল তার জন্য যেমন পানিশমেন্টের ব্যবস্থা আছে এবং যে ট্রেড করলো তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি একটা আপনার ডিসিপ্লিন মার্কেট আমরা চাই, যদি ট্রান্সপারেন্ট মার্কেট চাই, তাহলে আপনার এই যে ইনফরমেশনটা, হ্যাঁ, সেটা কিন্তু ডিসিমিনেশনটা ইকুয়াল হতে হবে এবং সবার জন্য সমান হতে হবে। না হলে কিন্তু আমরা এখানে ইনভেস্টর যারা তাদের কনফিডেন্স হারাবো, তারা হয়তো বা একবার মার্কেটে আসবে, দুবার আসবে, তৃতীয়বার এই মার্কেটমুখী তারা জীবনও হবে না। সো এই জন্য ট্রান্সপারেন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং যদি এখানে এই বিষয়ে যদি কেউ কোনো রকম মানে সুবিধা নিয়ে থাকে এবং সেটা নোটিফাই করার দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, স্টক এক্সচেঞ্জগুলোর, এবং সেক্ষেত্রে তার যদি শাস্তির আওতায় যদি আসে, তাহলে আমার মনে হয় যে এই মার্কেটটা ডিসিপ্লিন হবে এবং এই মার্কেটের কনফিডেন্স বাড়বে, ইনভেস্টররা আসবে, আদারওয়াইজ আসবে। আবারও ফিরে আসবো, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন ইনসাইডার ট্রেডিংয়ে, সেজন্য আপনাকে ধন্যবাদ। কারণ অনেক দর্শকরা এটা হয়তো আজকে শুনলেন এবং ওনারা জানলেন। সবুর ভাই, আমার ব্রেকে যাবার আগে 2 মিনিট সময় আছে, এই ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই, এবং এটা আমরা ব্রেকের পরেও এই আলোচনাটা কন্টিনিউ করব। আসলে প্রথম হলো জহির ভাইয়ের কথা থেকে কিন্তু অনেকগুলি ভালো পয়েন্ট বেরোয় আসছে, খুব ভালো। আমি রিপিট না করে বলতে চাই যে এটা কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী এবং যারা বিভিন্ন কোম্পানিগুলোর সাথে জড়িত ম্যানেজমেন্টে, তাদের প্রত্যেকেরই কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এর একটা বড় কারণ হচ্ছে যে আসলে এই যে ইনফরমেশনগুলি, যেই কথাগুলো উনি বললেন যে আসলে একটা কোম্পানির ইনফরমেশন যখন বাইরে কেউ তার বন্ধুকেও দেয়, সেই বন্ধু যদি সেটাকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করে, তাহলে সেটাও কিন্তু একটা অপরাধ। কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি ব্যাপক জনগোষ্ঠীর এই সম্পর্কে কিন্তু সঠিক জ্ঞান নাই। তো এই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং এক্সচেঞ্জ, তাদেরও কিন্তু বেশ কিছু ভূমিকা আছে। আপনি লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে কিন্তু এখন কিন্তু টেকনোলজির বদৌলতে কিন্তু আমি মনে করি যে কোনো ইনফরমেশন কিন্তু এখন আর আপনি মানে যদি বলেন যে আমি ইনফরমেশন দিয়ে যাচ্ছি, বাট ইন হোয়াট রেসপেক্ট? আপনার সেখানে ওয়েবসাইট আছে, আপনার সেখানে SMS পদ্ধতি আছে, আপনি সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু এখন আছে, আপনি মোবাইল অ্যাপস আপনি ইমপ্লিমেন্ট করেছেন। তার মানে কি প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু যারা শেয়ার মার্কেটের লিস্টিং, যাদের বিও অ্যাকাউন্ট হোল্ডার, যারা বিও অ্যাকাউন্ট হোল্ডারকে যদি আপনি তাদের মোবাইল নাম্বারকে ট্র্যাক করে সেটা যদি সেন্ট্রাল ডাটাবেজে আপনি যদি তাদেরকে ইনফর্ম করেন, এখন আমি একজন শেয়ারে কিন্তু আমি নিজেও তো বিভিন্ন কোম্পানির শেয়ার কিনি, তাহলে আমি যখন আমার বিও অ্যাকাউন্টের বদৌলতে আমি যদি সকালবেলা একটা মেসেজ পাই যে ইনসাইড ট্রেডারের ব্যাপারে শেয়ার মার্কেট হোল্ডারদের বা শেয়ার মার্কেটের ইনভেস্টরদেরকে এই ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এইটা অন্যায় বা এইটা ন্যায়, টু নো ডিটেলস প্লিজ লগ অন www, এই লিঙ্কে তুমি লগ ইন করলে ইউ উইল গেট দ্য ডিটেলস ইনফরমেশন। তাহলে সুবিধাটা কি হবে যে আসলে বাংলাদেশের লোকজন কিন্তু এমনিতেই আমরা কিন্তু আইন কানুন সম্পর্কে আমরা কিন্তু জানি না। আমরা জানি যখন কোনো একটা অপরাধ সংগঠিত হয়, যে অপরাধটা সংগঠিত করছেন বা যার সাথে যারা সম্পৃক্ত তারা নিজেরাও জানে না যে এটা যে আসলে একটা বিরাট অপরাধ। তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু এখানে আমি কিন্তু দুই পক্ষকে দোষারোপ করব যে আসলে যারা রেগুলেটরি সংস্থা বা যাদের ইনফরমেশনগুলি প্রপারলি জানানোর দরকার তারা যদি সঠিকভাবে না জানায়, এটাও কিন্তু একটা অপরাধ। আবার যারা হয়তো ইনভলভ আছে তারা যদি জানার পরে যদি অপরাধ করে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে অবশ্যই সেটা বিবেচনায় আনা উচিত। কারণ এখানে যদি কোনো কারণে, আমি রিপিট করছি যে যদি আপনার ইনফরমেশন গ্যাপের কারণে কোনো কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এর জন্য কিন্তু দায়ী কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে রেগুলেটরি প্লাস ইনভলভমেন্ট অ্যাসোসিয়েশন লাইক ডিএসসি এবং সিএসসি। কারণ আমরা কিন্তু শেয়ার মার্কেট এত বড় একটা শক্তিশালী মাধ্যম, কারণ আপনি যেটা নিজেও আপনি কিন্তু আপনার প্রথম উপস্থাপনা আপনি বলেছেন, যখন জিডিপি গ্রোথে
সবচেয়ে বড় ভূমিকা রাখতে কিন্তু সক্ষম হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কারণ কেন? এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে, আমার ইনভেস্টমেন্টের মাধ্যমে কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, বিদেশিরা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশের প্রেজেন্ট প্রিভেইলিং প্রবলেমগুলোকে নিয়েও কিন্তু দেশি বিদেশি প্রত্যেকে কিন্তু কাজ করতে পারে, এবং সেখানে সবচেয়ে বড় কিন্তু স্ট্রেংথ হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেট। তাহলে আমার সেই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমার অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট কেন বেশি হবে না? কেন আমি প্রতিদিন দেখব না? আমি যেমনিভাবে মনে করি যে আজকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলি প্রতিদিন শেয়ার মার্কেটে আপডেট জানাচ্ছে, তাহলে সেখানে ইনফরমেশন আপডেটগুলো কেন জানাবে না, লিগাল আসপেক্টগুলো কেন জানাবে না? আমি যদি প্রতিদিন মনে করি যে আমার এনটিভির আজকে শেয়ার মার্কেটে আপডেট দিচ্ছে, সে সাথে যদি ছোট্ট একটা দেয় যে ইন্টারনাল ট্রেড সম্পর্কে বা ইন্টার ট্রেড সম্পর্কে গ্রাহকদেরকে সতর্কতামূলক এই সাজেশনগুলি ডিএসসি আজকে দিয়েছে। কারেক্ট, এই ইনফরমেশনগুলো মিডিয়াতে আসা দরকার, এবং এটা এসইসি, ডিএসসি, সিএসসি তিনজনকেই করা উচিত। ইড্রার চেয়ারম্যান, উনি ইন্স্যুরেন্স সেক্টরে ব্যবসা করছেন, হি ইজ দ্য চেয়ারম্যান অফ দিস রেগুলেটরি অথরিটি। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার অতে বলা আছে বিস্তারিত যে ডাইরেক্টলি যদি কেউ ইনসাইডার ট্রেডিং করে কি হবে, এবং শরিয়াতে বলা আছে ইনডাইরেক্টলি করলে কি করা যাবে। পাশাপাশি যদি আমরা অর্ডিন্যান্স 1969 দেখি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, সেখানে 17 ধারাতে ম্যানিপুলেশন কিভাবে হবে, কিভাবে শাস্তি ইত্যাদি সেখানে একটা বলা আছে। আমার প্রশ্ন হলো যে এইরকম একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হলো, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই জিনিসটাকে কেন ইনভেস্টিগেট করছে না? একটা তো নিউজ আমরা পেলাম যে ইড্রার চেয়ারম্যান ইজ ডাইরেক্টলি ইনভলভড এই ব্যবসাতে উইথ ডকুমেন্টস আমরা দেখেছি। এসইসি কেন এইটাতে ইনভেস্টিগেট করে একটা ব্যবস্থা নিচ্ছে না? এক, আর দুই হলো ইড্রার চেয়ারম্যান নৈতিকতা কোথায় গেছে ওনার? জনাব জহির, আসলে স্পেসিফিক ভাবে আমি বলবো না, আমি জাস্ট একটা জিনিস বলবো। দেখেন, এখানে যেহেতু ইড্রার চেয়ারম্যান, সে সরাসরি কিন্তু সেই কোম্পানিতে যে কোনো কিছু আপনার দেখার নামে আমি বলি যেটা যে দেখার সুযোগ রাখেন, অ্যাকাউন্টস দেখতে পারেন, এভরিথিং তার নখদর্পে, কিন্তু সেক্ষেত্রে সে একজন ইনসাইডার ডেফিনেটলি। এবং এটা যদি হয়ে থাকে যে সে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি শেয়ার মার্কেটে তার বেনিফিট সুযোগটা সে যদি নিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটা অন্যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এই জন্য আমার যেটা মনে হয় রেগুলেটরি বডি আছে, স্টক এক্সচেঞ্জগুলো আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, এটা খুব ইজি ব্যাপার খুঁজে বের করা কবে কখন হয়েছে, কীভাবে হয়েছে, এবং এটা খুব ইজিলি আপনার নোটিফাই করে শাস্তির আওতায় আনা সম্ভব। এবং সেক্ষেত্রে যেই কাজটা হবে, যদি এরকম যদি আপনার একটা এক্সাম্পল দাঁড়িয়ে যায়, না এরকম একটা অন্যায় করার পরে সে পার পায়নি, তার একটা সাজা হয়েছে, বা এটা একটা কি বলবো আমি, যে একটা ডিসিপ্লিন অন্যায়, এটা একটা অন্যায় করেছে, হ্যাঁ, তাহলে হবে কি আমাদের এই বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বা আস্থা যেটা বলি, সেই জায়গাটা সৃষ্টি হবে, এবং তাহলে কিন্তু ইনভেস্টরদেরকে আমরা এই মার্কেটে ধরে রাখতে পারবো, এবং তারা আসবে এখানে। আর যদি দেখি যে না এরকমভাবে যদি আপনার চলেই যায়, হয়েই যায়, যে ইনসাইডার ট্রেডিং হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে না, নিচ্ছে না, তাহলে কিন্তু ইনভেস্টররা চলে যাবে। বাট আমি সুখের বিষয় হলো যে এরকম আমি অনেকগুলো কেস দেখেছি যেখানে কিন্তু আপনার পানিশমেন্ট হয়েছে, হ্যাঁ, বাট হয়তো বা তারা আইনের আশ্রয় নিয়েছে বা স্টে অর্ডার এনেছে বা সামথিং কিছু একটা, তারা হয়তো বা সাজা কমানোর প্রস্তাব দিয়েছে, এরকম করে, বাট হয়েছে কিন্তু। বাট আপনি যেটা বললেন যে এটা যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটা মানে এসএসসি প্লাস স্টক এক্সচেঞ্জগুলোকে নোটিফাই করা উচিত, এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। এটা খুব গৃহীত অন্যায় একটা, কারণ আপনি যদি অ্যাজ এ ইড্রার চেয়ারম্যান যদি ইন্স্যুরেন্স সেক্টরে আপনি ইনভেস্ট করেন, তাহলে তো এটা মানে ইনসাইডারের তো চরম একটা পর্যায়ে। হ্যাঁ, উনি অ্যাজ এ চেয়ারম্যান শেয়ার ব্যবসা করতেই পারেন, এবং শেয়ার ব্যবসা করতে গিয়ে উনি অন্যান্য কোম্পানির উনার সেক্টর বাদে অন্যান্য সেক্টরে করুক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যে সেক্টর সম্বন্ধে প্রতিদিন বেসিসে উনি অ্যাপ্রুভাল দিচ্ছেন, যে সেক্টরে উনি সব কিছু ডকুমেন্টস দেখছেন, সেই সেক্টরে উনি ইনভেস্ট করে জানেন যে ডেল্টা লাইফ এত 7-8 বছরের ওনারা বোনাস দিতে যাচ্ছেন, উনি অ্যাপ্রুভাল দিয়েছেন, সেই ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার উনি, লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার উনি কিনে 5 কোটি টাকার ভাইটাই সবাই নামে কিনে উনি দেখাশোনা করলেন।
মানে এটা কেমন একটা, হি ইজ আ রেগুলেটর অফ দ্যাট ইন্স্যুরেন্স সেক্টর। প্রথম হলো আমি কিন্তু এখানে প্রথম ধন্যবাদ দেই মানে সুশান্ত সাহাকে, মানে যে আসলে মানে রিপোর্টটা সারফেস করলো। হ্যাঁ, কারণ আলটিমেটলি আমাদের বাংলাদেশের মিডিয়া নিয়ে কিন্তু আমরা অনেক কথাই বলি, কারণ আসলে অনেকগুলো কিন্তু আমরা মনে করি যে ভালো কন্ট্রিবিউশন কিন্তু মিডিয়াই করে যাচ্ছে। এখন মিডিয়ার পক্ষে যতটুকু সহজে একটা কি বলে ভিতরে ঢুকে রিয়েল ইনফরমেশনটা বের করে আনা সম্ভব, বাংলাদেশের রেগুলেটরি অথরিটির পক্ষে সেটা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি প্রথম বলবো, দেখেন একটা কিন্তু ভালো কাজ কিন্তু তারা আইডেন্টিফাই করেছে। আজকে আমি আপনি আমরা বলতে সক্ষম হচ্ছি যে কাজটা অন্যায়, সেটা কিন্তু এই কাজটা কিন্তু মিডিয়া থেকে বেড়ে আসছে। এখন আমি দ্বিতীয় পর্যায়ে কিন্তু বলবো যে মিডিয়ার ভূমিকা আছে। আমি কথাটা এই কারণেই বলছি যে আসলে এটার প্রিকশন এটা হবে। জহির সাহেব যে কথা বললো যে আসলে অতীতেও দেখা যাচ্ছে যে এই ধরনের অন্যায়গুলোর কিন্তু আসলে বিচার ব্যবস্থার আয়তায় আসছে। কিভাবে কি হয়েছে, স্টে অর্ডার হয়েছে সেটা পরের কথা, কিন্তু আসছে। এখন এখানেও আমার দৃঢ় ধারণা যে এটা অবশ্যই আসবে, এটাও অবশ্যই আসবে। এবং যদি না এসে থাকে সেখানে তখন আপনার আমাদের সবারই কিন্তু ভূমিকা আছে। তার কারণ হচ্ছে একটা অন্যায় কিন্তু আসলে করার পরে যদি সেটা রিমেডি না হয় এবং একইভাবে যদি সেটার জন্য প্রপার প্রিকশনগুলি না নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে সবারই কিন্তু একটা ভূমিকা থাকতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা তো অন্যায়, এটা নিয়ে কোনো কথা বলার আমি মনে করি প্রয়োজন নয়, কারণ এটা ডেফিনেটলি, কারণ আপনি নিজেই কিন্তু বলেছেন, আপনি আপনার বক্তব্যে বলেছেন উনি যদি অন্য শেয়ারে পার্টিসিপেট করতো তাহলে কিন্তু এটা কোনোভাবে অন্যায় হয় না। ওনার রাইট আছে একজন নাগরিক হিসাবে যে কোনো শেয়ারে যে কোনো জায়গায় তার অংশগ্রহণ করা, কিন্তু যেখানে ওনার ভূমিকা সেন্সিটিভ ইনফরমেশনটা সবার আগে উনি পাচ্ছে, উনি অথরাইজড পিপল, সেখানে ডেফিনেটলি আমি মনে করি যে এটা কোনোভাবেই করা উচিত না। কারণ তাহলে কিন্তু পুরো বাজার ব্যবস্থায় ভেঙে পড়বে। কারণ পুরো বাজার ব্যবস্থায় তাহলে কী হবে, আলটিমেটলি আমি যদি আমার কোম্পানিতে আমি ইন্টারফেয়ার করি তাহলে কি দাঁড়াবে, তাহলে তো আলটিমেটলি বেনিফিট তো বাইরের কেউ পাবে না। তাহলে এইভাবে যদি ম্যাল প্র্যাকটিসগুলি প্রতিটি কোম্পানি শুরু করে দেয়, তাহলে আসলে কিন্তু বিনিয়োগকারী কিন্তু মাথায় তো আগেও বেশ কয়েকবার হাত দিয়েছে, আবারও বিনিয়োগকারী কিন্তু এই মার্কেটের দিকে ছুটে আসছে। কারণ বিনিয়োগকারীরা কিন্তু মার্কেটের প্রতি যতই বকাঝকা করুক না কেন, তারা কিন্তু আবার কিন্তু আসছে, মার্কেটে আসছে, বিনিয়োগমুখী হচ্ছেন। এবং আলটিমেটলি ওই বিনিয়োগকারী কিন্তু আরও 10টা বিনিয়োগকারীকে সে কিন্তু কনভিন্স করছে না মার্কেটে আসো। কারণ এই মার্কেটে আসলে বুঝে শুনে যদি আমরা অবস্থান নেই তাহলে সেই ক্ষেত্রে, এবং মার্কেটে আপনি কিন্তু বললেন যে রেগুলেটরি কমিশন বা রেগুলেটরি অথরিটিগুলোর কিন্তু আসলে দিনে দিনে তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে কতটুকু প্রিকশন নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি যেটা আবারও রিপিট করছি যে মিডিয়া এবং আপনাদের যারা, আমি আপনাদের বলছি এই কারণে কারণ আপনারাও সরাসরি কিন্তু আপনারা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মেম্বার, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু একটা সোচ্চার ভূমিকা থাকতে হবে। কারণ আপনাদের সোচ্চার ভূমিকা থাকলে কিন্তু এটা রেমেডি হবেই, এটা আমি মনে করি। সৌর ভাই, কিন্তু আপনার কি মনে হয় না যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেহেতু এটা সারফেস হয়ে গেছে উইথ ডকুমেন্টস, এটা চলে আসছে মিডিয়াতে, তাহলে এইটা কি এসইসির উচিত না যে এই ব্যাপারটাকে? না, অবশ্যই আমি যদি মনে করি যে এসইসি, যে আমি যেহেতু আমি এসইসি চেয়ারম্যানের সাথে কথা বলি নাই বা অথরিটির সাথে কথা বলি নাই, বাট আমার দৃঢ় বিশ্বাস যে এসইসি অবশ্যই এটা স্টেপ নিয়েছে। কারণ নিঃসন্দেহে এটা আমি ব্যক্তিগতভাবে, এখন হয়তো আমরা, কারণ অনেক সময় হয় কি, যেমন আমরা নিশ্চয়ই জানি যে হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বাংলাদেশের এই বিরাট আর্থিক প্রবলেম হওয়ার পরে কিন্তু অনেকেই ওনাকে দোষারোপ করেছে, কিন্তু উনি কিন্তু যে প্রিকশনগুলো নিচ্ছে সেটা কিন্তু সম্পর্কে কিন্তু উনি হয়তো মিডিয়াকে জানায়নি। কিন্তু দেখেন আজকে মিডিয়াতে না জানানোর কারণে কিন্তু উনি আজকে বিপদগ্রস্ত হলো। কিন্তু উনি যে প্রিকশনগুলো নিচ্ছে, টাকাগুলো রিকভারি করার জন্য যেই প্রক্রিয়াতে উনি আগাচ্ছিল, এবং আপনারা নিজেই দেখছেন যে আজকে ফিলিপাইন নিজেই কিন্তু বাউন্ড হচ্ছে ওই প্রিকশনগুলো নিয়ে বাংলাদেশের টাকাগুলো ব্যাক করে দেওয়ার জন্য। তো আসলে ব্যাপার হচ্ছে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়তো এমন কিছু প্রিকশন ইতিমধ্যে তারা নিয়েছে, অবশ্যই তারা একটা তদন্ত কমিটি করেছে, অবশ্যই তারা মিটিংয়ে বসেছে, বাট এটা হয়তো মিডিয়াতে তারা না জানার কারণে আমরা জানি না। সুতরাং বাট আমরা যদি একটা দীর্ঘ সময় পরে দেখেছি সত্যিই তারা নিচ্ছে না, অফকোর্স আমি মনে করি যে সেখানে কিন্তু আপনার সবারই কিন্তু রাইট আছে তাদেরকে সেই ব্যাপারে ইনফর্ম করা। রাইট, আমরাও চাইবো আজকে এই ফোরাম থেকে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এত বড় একটা ইরেগুলারিটি হয়েছে বলবো, এবং এইটাকে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা অনুসারে এবং এসইসি 1969 অর্ডিন্যান্সের 17 নম্বর ধারা, ম্যানিপুলেটিভ ধারা যেটা, সেইটার মধ্যে থেকে এই জিনিসটা ফার্দার ইনভেস্টিগেট করা, এবং সেখানে ইনভেস্টিগেটিভ রিপোর্টটা অন্তত আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতে পাঠানো একান্ত প্রয়োজন। কারণ একজন রেগুলেটর এইভাবে যদি ওনারা কাজ করতে থাকেন তাহলে এটা বিপজ্জনক, এবং একটা দেশের ইমেজের জন্য, একটা দেশের পুঁজিবাজারের জন্য একটা বিপজ্জনক পর্যায়ে
নিয়ে আসবে। সো কাজে আমরা চাইবো এসিসি একটা সুষ্ঠু তদন্ত করে জিনিসটা সমাধান করা। আমি একটু লালি ভাই আমি একটু অ্যাড করি, যেমন আপনি ব্লুমবার্গের কথা চিন্তা করে দেখেন, আপনি কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু টেলিভিশন মিডিয়াই কিন্তু আসলে শেয়ার মার্কেটকে সবচেয়ে বেশি সচেতন করে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আজকের এই প্রোগ্রামটাও কিন্তু তারই একটি অংশ। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে আরও কিছু ভূমিকা রাখার প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোতে কিন্তু যতই দিন যাবে ততই কিন্তু ক্যাপিটাল মার্কেটের ভূমিকা কিন্তু প্রকট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং এই ক্ষেত্রে মানুষকে যত বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, এই যে এই ধরনের প্রবলেমগুলি যাতে না হয়, এই ধরনের প্রবলেমগুলোর ব্যাপারে সবাই যদি সচেতন থাকে, তাহলে কিন্তু আসলে যেটা হবে, যেমন আমরা গতকালই কিন্তু প্রায় বাংলাদেশ পাবলিক লিস্ট অ্যাসোসিয়েশনের একটা মিটিংয়েও কিন্তু আমরা একই কথাগুলি বারবার বলেছি যে আসলে প্রত্যেকেরই কিন্তু ভূমিকা আছে। যেমন আপনি মনে করেন যে এসএসসির যেমনিভাবে ভূমিকা আছে, তাদের একজন মুখপাত্র থাকা উচিত, যেই মুখপাত্র কিন্তু প্রতিনিয়ত মিডিয়াতে আপডেট দিবে যে আসলে এগুলো বিনিয়োগকারীদের জানা উচিত, এগুলো কিন্তু লিস্টেড কোম্পানিগুলি জানা উচিত, এগুলো ব্রোকার হাউসের জানা উচিত, তাহলে কিন্তু এগুলো মার্চেন্ডাইজ ব্যাংকে জানা উচিত, মিডিয়ার এই ব্যাপারগুলো জানা, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরকে কিন্তু তারা কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করে, তাহলে কিন্তু আসলে বিনিয়োগকারীরা, যে আমরা যে কথাগুলো বারবার বলি বাংলাদেশের বিনিয়োগকারীরা হুজুগে যাচ্ছে, কেন হুজুগে যাচ্ছে, এটারও কিন্তু ওয়ান অফ দ্য কি রিজন হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগকারীদের অনেকেরই কিন্তু এই পরিমাণ ধৈর্য নাই। আমি তাদেরকে সম্মান রেখেই বলছি যে তাদের অবশ্যই তারা অজ্ঞ না, কিন্তু তাদের ধৈর্য নাই যে তারা আসলে নিজেরা ইনফরমেশনগুলি সার্চ করে বের করে নিয়ে আসে। সেটা সবুর ভাই, ইনফরমেশন তো থাকেও না, ইনফ্যাক্ট ডেসিমিনেশন অফ ইনফরমেশন যেটা আমরা বলি সব সময়, যে জিনিসের দিকে আপনি ইঙ্গিত করছেন যে প্রত্যেকটা ইসে যাতে এসইসি স্পোক্সম্যান থাকুক, উনি মিডিয়াতে বলুক যে এই হয়েছে এই হয়েছে। সিমিলারলি ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে আমরা এই মিডিয়াকে আরও শক্তিশালী করে যাতে ইনভেস্টররা আরও ওয়েল ইনফর্মড থাকে, এবং ওয়েল ইনফর্মড ইনভেস্টরই কিন্তু সুস্থ বিনিয়োগের একটা জায়গা। যদি ওয়েল ইনফর্মড ইনভেস্টররা থাকে, পুঁজিবাজার সুস্থ থাকবে। আমি ধন্যবাদ সৌর ভাই, সুন্দর একটা পয়েন্ট আপনি তুলে আনছেন। আমি একটু জনাব জহির আপনার কাছে আবার আসতে চাচ্ছি। আপনি যেমনটা জানেন যে 17ই অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির সাহেবের নেতৃত্বে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল, এবং সেই কোঅর্ডিনেশন মিটিংয়ে 7টা রেগুলেটর আসার কথা ছিল। আনফর্চুনেটলি বিইআরসি আসে নাই, সেখানে অনুপস্থিত ছিল। আমরা সেটা জানি না ওনারা কেন অনুপস্থিত ছিল, কিন্তু ওনাদের উপস্থিত থাকা প্রয়োজন ছিল, ওনারা সেদিন আসেন নাই। সেই কোঅর্ডিনেশন মিটিংটা কতখানি ফলপ্রসূ আমাদের এই প্রেক্ষাপটে, পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক সামাজিক অবস্থানে, এই কোঅর্ডিনেশন মিটিংটা। আরেকটা জিনিস আমি বলবো, একই প্রশ্ন সবুর ভাই আপনার কাছেও থাকবে, যে সেই কোঅর্ডিনেশন মিটিংয়ে আমরা লক্ষ্য করলাম যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে কথা হয়েছে। বিএসইসির যে রিপ্রেজেন্টেশন করছিলেন যিনি, উনি ইড্রার যে রিপ্রেজেন্টেটিভ, উনি কোশ্চেন করলেন যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আপনারা যে লাইসেন্সটা ক্যান্সেল করে দিলেন, সেই লাইসেন্সটা ক্যান্সেল করার পিছনে আপনারা এসইসির সাথে কোনো আলোচনা না করে লাইসেন্সটা ক্যান্সেল করে দিলেন। অ্যাজ এ রেজাল্ট বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকজ একটা ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স যখন ক্যান্সেল হচ্ছে, সেই কোম্পানি বন্ধই। সো সেখানে আমার লিস্টেড কোম্পানি পুঁজিবাজারে সেটা ট্রেড হচ্ছে। সো এই কথা বলাতে উনি তেলে বেগুনে হয়ে উঠলেন, এবং উনি বললেন এইটা আমাদের সেক্টর, আমরা যা খুশি তাই করব, এরকম একটা উত্তর দিলেন। এবং সেখানে খুব হিটেড ডিবেট হয়েছে, এবং সেই হিটেড ডিবেটে কিন্তু অন্যান্যরা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ডিপটি গভর্নর সহ সবাই জিনিসটাকে শান্ত করলেন। তো প্রশ্নটা হলো যে, যদিও আমরা দর্শক মণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিই যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা পিটিশন দিয়েছিলেন, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি লাইসেন্সটা আবারও অ্যাক্টিভেট করার জন্য নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন। সেটা একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। তো এই সিচুয়েশনে কিন্তু দেখেন রেগুলেটরদের অবস্থা, দেখেন যে একটা এন্ড রেগুলেটর, যে এন্ড রেগুলেটর বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে বিএসইসি ইজ দ্য এন্ড রেগুলেটর অফ অল দ্য লিস্টেড কোম্পানি, সে যেই হোক। সো কাজেই যে কোনো রেগুলেটর কোনো লিস্টেড কোম্পানির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে এসইসিকে অবশ্যই তাকে সাথে নিতে হবে,
তা না হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই লালি ভাই, খুবই একটা সুন্দর পয়েন্ট আপনি তুলে ধরেছেন এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আসলে যে সমন্বয় মিনিটের মধ্যে বলবেন, সমন্বয় সভাটা হওয়া খুবই জরুরি ছিল, বাট যেটা হয়েছে যে এর ফলে একটা পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তাদের লাইসেন্সটা ফিরে পাবে আমি আশা করি, এবং যার ফলে এখানে আপনার যারা বিনিয়োগকারী ভাইরা যারা এখানে বিনিয়োগ করেছিল ক্যাপিটাল মার্কেটে তারা হয়তোবা তার সুফলটা পাবে। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যে বিআরসির প্রতিনিধি সেখানে ছিল না, অথচ দেখেন সবচেয়ে বড় ব্লান্ডার বা ড্যামেজটা কিন্তু আপনার ওই তিতাস গ্যাসের ক্ষেত্রে হয়েছিল, এবং মার্কেট থেকে প্রায় 5,000 কোটি টাকার ক্যাপিটালাইজেশন উধাও হয়ে গেছে, এবং সেই 5,000 কোটি টাকা কার টাকা? এটা আমাদের সাধারণ বিনিয়োগকারী ভাইদের পকেটের টাকা, সেই টাকাটা নাই হয়ে গেছে, এবং সেটা শুধুমাত্র জ্ঞানের আমি বলবো সীমাবদ্ধতার জন্য। ওই যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, যেহেতু এটা কোম্পানিটা লিস্টেড কোম্পানি, সো এই ডিসিশনটা নিলে এই মার্কেটে এই শেয়ার প্রাইসের কি ইম্প্যাক্ট পড়তে পারে এটা অবশ্যই ওই বিআরসির ভেবে দেখার বিষয় ছিল। আমি অনেক কিছুই জানি, বাট এখানে আমরা অনেক কিছু বলতে পারি না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখনই একটা কোম্পানি লিস্টেড হবে তখন কিন্তু তার মেইন রেগুলেটর হিসেবে চলে আসে কিন্তু বিএসইসি। তাকে না জানিয়ে বা তাকে ইনফর্ম যদি না করে যদি কোনো কিছু করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা কোনোভাবেই থাকবে না এবং সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা হবে। সেই জন্য আমি একটা জিনিস বলবো যে আমাদের উচিত যেটা যে হয়তোবা যারা এখানে রেগুলেটরি বডি আছে তাদের বোঝা উচিত যে যখন একটা কোম্পানি লিস্টেড হয় তখন এখানে যে কোনো কিছু যে কোনোভাবে করা যায় না, করতে গেলে একটা আলোচনার মাধ্যমে নিয়মের মাধ্যমে যদি করে তাহলে সেটা কিন্তু বেটার হবে। ধন্যবাদ। আমিও কিন্তু আসলে জহির ভাইয়ের সাথে একমত হয়ে কথাটা বলছি যে ইজ ভেরি সেন্সিটিভ। একটা কোম্পানির পাবলিক লিস্টেড হওয়ার মানে কি? সে তো সরকারের সমস্ত কমপ্লায়েন্সগুলোকে মেনটেন করার পরেই কিন্তু সে স্বীকৃতি পাচ্ছে পাবলিক লিস্ট, এবং পাবলিকই সেখানে অংশগ্রহণ করছে। সুতরাং পাবলিক যখন একটা কোম্পানিতে অংশগ্রহণ করে তখন আলটিমেটলি কিন্তু কোম্পানিটার পাবলিকের এবং গভর্নমেন্টের সরাসরি কিন্তু সম্পৃক্ততা চলে আসে। যেমনিভাবে তিতাস গ্যাসের উদাহরণটা নিয়ে আসা হলো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আরও অনেকগুলো, আমরা সময়ের কারণে বলছি না। সুতরাং আসলে এখন আমরা কিন্তু আলোচনা থেকে কিন্তু বলতে পারি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিন্তু উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি হয়ে যাওয়ার পর তার রেলিভেন্ট অথরিটিগুলো কিন্তু তাকে অফিসিয়ালি জানাইতে হবে যে এই কোম্পানি সম্পর্কে কোনো সিদ্ধান্ত যদি তোমার নিতে হয় তাহলে ইউ মাস্ট হ্যাভ টু ইনফর্ম মি, বিকজ তার সাথে কিন্তু পাবলিকের ইন্টারেস্ট জড়িত। আর পাবলিকের ইন্টারেস্ট কিন্তু গভর্নমেন্ট ইন্টারেস্ট। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে 2010 সালে যখন শেয়ার মার্কেটের পতন হয়, 1997-তে যখন পতন হয়, তখন কিন্তু আলটিমেটলি বিব্রত হচ্ছে সরকার। তার মানে কি হচ্ছে, শেয়ার মার্কেটের একটা বিনিয়োগকারী যদি ক্ষতিগ্রস্ত হয় এর কিন্তু দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি সরকারের কাজে যাচ্ছে। সরকার হয়তো কোনো না কোনোভাবে হয়তো বা দোষটা চাপিয়ে তারা পার পেতেছে, কিন্তু আলটিমেটলি সরকার কিন্তু মন থেকে রিয়েলাইজ করে। কারণ আপনি দেখেন মন থেকে রিয়েলাইজ করে বলেই কিন্তু আবারও লক্ষ্য করেন যে সবগুলো সংস্থা কিন্তু সহযোগিতা নিয়ে কিন্তু আবার শেয়ার মার্কেটে হাত বাড়িয়ে আসছে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ব্যস্ত সময় করে আপনারা এসছেন। দর্শক মণ্ডলী, খুব ইম্পর্টেন্ট আজকে আলোচনা হয়েছে। আমি মনে করি যে এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং আমি আরও আশা করব যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের আলোচনার থেকে যে সকল বিষয় উঠে এসেছে সেই সকল বিষয় একটু ইনভেস্টিগেট করে যথাযথ ব্যবস্থা নেবেন। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন এনটিভি। আসসালামু আলাইকুম।